হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, তাই তো আমার চতুর্থ এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম একটি হাড় হিমহিম করা মর্মান্তিক রেল লাইনের ভূতের গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলুন দেখি কি ঘটেছিল সেদিন। তো এটা ঘটেছিল আমার একটি ফ্রেন্ড ঐশানী তার বান্ধবীর সাথে। তো ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আজ থেকে প্রায় 2 বছর আগের কথা, অর্থাৎ 2022-এ। দিনটি ছিল 22শে জানুয়ারি। প্রতিদিনের মতো সেদিনও আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। পার্থক্য শুধু এই যে প্রতিদিন আমি 9টার মধ্যে ফিরে আসি, কিন্তু সেই দিন আমার জন্মদিন থাকায় অফিস ছুটির পর আমার কিছু কলিগদের ট্রিট দিতে গিয়ে বেশ রাত হয়ে যায়। অনেক কষ্টে বাড়ি আসা শেষ ট্রেনটা ধরলাম। এক প্রকার ছুটে এসে ট্রেনটায় উঠেছি। আমার বাড়ি নলপুরে। হাওড়া থেকে 11টা 25-এ পাঁশকুড়া লোকালে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু কথায় আছে না, যেখানেই ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লোকাল ট্রেন আর লেট করবে না, এটাকে কখনো হতে পারে? আর তাই হলো। যেখানে আমার নলপুরে নামার কথা 12টা 8-এ, সেখানে নামলাম 12টা 35-এ। টোটো স্ট্যান্ডে গিয়ে দেখি সেখানে দুটো টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু দুজনে কেউই আমার বাড়ি থেকে যাবে না, কারণ তাদের টোটোতে ইতিমধ্যে অন্য রুটের প্যাসেঞ্জার বসে আছে। তাই আর কোনো রকম উপায় না পেয়ে বাবাকে কল করার জন্য ফোনটা বের করে দেখি সেটারও চার্জ শেষ হয়ে সুইচ অফ হয়ে গেছে। অবশ্য ট্রেনে ওঠার সময় মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে লেট হবে, কিন্তু তখন খেয়াল করিনি যে ফোনের চার্জ শেষ হতে চলেছে। নিজেকে দোষ দিতে দিতে ভাবলাম এবার কি করি। শেষে কোনো উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফেরার মনস্থির করলাম। আমাদের বাড়ি যাওয়ার দুটি পথ, একটি পাড়ার মধ্য দিয়ে যেটা দিয়ে যেতে প্রায় সময় লাগে 30 থেকে 35 মিনিট, আর একটি রেল লাইনের পাশ দিয়ে আর যেটা দিয়ে সময় লাগে 5 থেকে 10 মিনিট। তাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য রেল লাইনের পথটাই বেছে নিলাম। অন্য সময় রেল লাইনের উপর দিয়ে মানুষজন যাতায়াত করে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর শেষ ট্রেনটা চলে যাওয়ার পর রাস্তাটা আরও ফাঁকা, কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। আমি রেল লাইনের উপর দিয়ে হেঁটে ফিরছিলাম। তখনই আমার মনে হলো আমার পিছনে কেউ আসছে। আমি পিছন ফিরে দেখি কেউ নেই। অবশেষে মনের ভুল মনে করে আবারও হাঁটতে শুরু করলাম, কিন্তু একটু আগাতেই আবার মনে হলো কেউ একজন আসছে। ঘুরে দেখি এবারও কেউ নেই। বেশ কয়েকবার এমনই হতে থাকে। এবার আমার মনে ভয় হতে থাকে। মনে হলো কোনো বাজে লোক হয়তো আমার পিছু নিয়েছে। ঠিক তখনই আমি আমার থেকে 10 থেকে 12 ফুট দূরে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখি, এবং আমি সাহায্যের জন্য তার দিকেই এগিয়ে যেতে থাকি। কিন্তু একটু এগোতেই আমি যা দেখতে পাই, যে দাঁড়িয়ে আছে সে একটা সাদা শাড়ি পরে আছে, কিন্তু এ কি, তার শরীর একটা মেয়ের মতো হলেও তার কোনো মাথা নেই। দেখে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যায়। আমার সিদ্ধারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। আমি পিছন ফিরে পালাতে যাব, তখনই দেখি আমার পিছনে একটা কাটা মাথা উড়ে আসছে, যার কোনো শরীর নেই। আমার কানে ভেসে এলো সেই মেয়েটি ন্যাকা সুরে বলছে, কিরে, কোথায় যাচ্ছিস? আজ তোর বাড়ি ফেরা হবে না, এখানেই তুই শেষ। আজ তোকে আমার সঙ্গে যেতে হবে। একা একা আমার এখানে আর ভালো লাগছে না। আমি ভয়ে যেন পাথর হয়ে গেছি, যেন কোনো এক অজানা শক্তি আমাকে ওখানেই জমিয়ে দিয়েছে। আমি চিৎকার করব, সেই শক্তিও আমার নেই। ভয়ে আমি সেখানেই জ্ঞান হারাই। তারপর আমার যখন জ্ঞান ফেরে, আমি দেখি আমার পাশে তখন আমার বাড়ি থেকে 5টা বাড়ির পর যে পিসিমাদের বাড়ি, তার স্বামী, ছেলে আর বৌমা আমাকে ডাকছে, সীতা, এই সীতা, কি হয়েছে তোর? এখানে এত রাতে কি করছিলি? আমি ভয়ে কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, তাই ওরা আমাকে বাড়ি পৌঁছে দেয় এবং আমার মাকে সব বলে চলে যায়। পরের দিন আমি একটু স্বাভাবিক হয় আমার মাকে আমার সব ঘটনা খুলে বলি। মা বুঝতে পারে আমার সাথে কি হয়েছিল। এরপর আমি আর কোনোদিনও সন্ধ্যার পর দিয়ে সেই রেললাইনের রাস্তা দিয়ে আর যাতায়াত করিনি। আর বেশি রাত হয়ে গেলে বাবা আমাকে স্টেশনে নিয়ে আসতে যেত। পরে জানা গিয়েছিল ওখানে একটি মেয়ে কিছুদিন আগের ট্রেনে কাটা পড়েছিল, অ্যাকচুয়ালি সুইসাইড করেছিল। তার শরীরে কোনো প্রকার ক্ষত ছিল না, কিন্তু তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে গেছিল।